চোখে এলো তাদের। ওরা চমকে আবার তাকালো বাইরে। দেখলো বুড়িটার ঠিক পিছনে এসে দাঁড়িয়েছে একটা লম্বা ছায়া, গোল গোল কুটিল চোখ তার। এই যে এই পৃথিবীর মানুষ নয় তার বলে দিতে হয় না, তার শরীর থেকেই এই মোটকা পচা মাংসের গন্ধটা বেরোচ্ছে। কি দেখছিস রে খোকা? ও আমার ছেলে। মরার পরে আমরা এখানে এসে বাসা করে আছি আজ 1 বছর ধরে। সেই কবে আগুনে পুড়ে মরেছি আমরা। তখন এই জঙ্গলখানা একটা গ্রাম ছিল। এই বাংলা দোস্ত লাল মুখো সাহিত্যের আড্ডা। আমরা তাদের মারলাম, তারপরে এসে এখানে বাসা করলাম। এক এক করে মানুষ মেরে খেয়ে খেয়ে এই গ্রাম আমরা শ্মশান করে দিলাম। এখন সব জঙ্গল হয়ে গিয়েছে, সব জঙ্গল হয়ে গিয়েছে। এখন সব জঙ্গল, কিন্তু মাঝে মাঝে তোদের মতো লোক এসে পড়ে এখানে। তোদের শিকার করেই আমাদের মায়ে পড়ে দিব্যি চলে যায়। বুড়ির কথা শুনে সৌরেন আর কথায় যেন ভয় পাথর হয়ে গেল। ওদের মতো মানুষ যে এমন বোকার মতো পিছাটে ডেরায় এসে আটকে যেতে পারে নিজেরাই যেন বিশ্বাস করতে পারছিল না। হঠাৎ সশব্দে ঘরের দরজাটা খুলে গেল। বুড়ি একরকম হাওয়ায় ভেসে ঘরে ঢুকলো। পিছন পিছন সেই লম্বা ছায়াটাও ঢুকলো। খাঁচায় আটকে পড়া ইঁদুরের মতো গদাই আর সৌরেন দেখছিল তাদের সামনে সাক্ষাৎ মৃত্যুকে। হঠাৎ গদাই মরিয়া হয়ে ঘরের দরজার দিকে দৌড়তে গেল, আর সাথে সাথে লম্বা ছায়াটা লাফিয়ে এসে পড়লো তার উপর। সৌরেন বিস্ফারিত চোখে দেখলো গদাইয়ের গলায় হাঙরের মতো দাঁত বসিয়ে দিয়েছে ছায়াটা। গদাই কোনো চিৎকার করতে পারলো না, মূর্তির মতো ছটফট করতে লাগলো। সৌরেন শুধু বিস্ফারিত চোখে দেখা ছাড়া আর কিছু করতে পারলো না। বুড়ির অর্থ হাসিতে কানে তালা লাগানোর অবস্থা হচ্ছিল সৌরেনের। চোখের সামনে যা ঘটছিল সে যেন আর কিছু সহ্য করতে পারছিল না। হঠাৎ চারিদিকে অনেক লোকের পায়ের শব্দ শোনা গেল। আলোয় ঝলসে উঠলো ঘরের মধ্যে। টর্চের আলোয় দু চোখ যেন ঝলসে গেল সৌরেনের। চোখ খোলা অবস্থাতেই প্রায় জ্ঞান শূন্য হয়ে গিয়েছিল সৌরেন। যখন তার সম্বিত ফিরল সে দেখলো তার 2 হাত বাঁধা। তার সামনে সেই মোটা লোকটা আর গদাইয়ের দেহটা শোয়ানো। গদাইয়ের দুটো চোখ বিস্ফারিত, গলাটা হাঁ হয়ে গেছে। গদাইয়ের মুখের দিকে তাকিয়ে সৌরেন যেন ভেঙে পড়ল। ওই ওই অত বড় চোর, ওই কি রে? কেন খুন করলি তোর ওই দোষরটাকে? হ্যাঁ, বসে আছে দেখো, কিছুই যেন জানে না। নির্ঘাত চোরাই মাল বখা নিয়ে তোদের মধ্যে ঝামেলা বেঁধেছিল, তাই তো? কি রে? দারোগার প্রশ্নে সৌরেন শুধু ফেলফেল করে তাকিয়ে রইল তার মুখের দিকে। তার সামনে বাস থেকে নেমে আসা সেই লোক দুটো দাঁড়িয়েছিল। আরো 2-1 জন লোক ছিল সেখানে। হ্যাঁ, যা বলেছেন স্যার, ওদের মধ্যে থেকে হয়তো একজন ভুগছে যে আমাদের আক্রমণ করেছিল। আমরা ভয়ে দৌড়ে থানায় গিয়ে আপনাদের খবর না দিলে আমাদের অবস্থা ওই ওই মনোহরদার মতো করতো। ইস, কিভাবে মেরেছে গো! ঘাটটা ভেঙে ঝুলিয়ে দিয়েছে একেবারে। চি 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 চি। সৌরেন শুধু বোকার মতো তাকাচ্ছিল চারিদিকে। ভয়ের চোখে যেন কথা বলতেও ভুলে গেছে সে। সেই বুড়ি আর তার ছেলের কোনো চিহ্ন নেই ঘরের মধ্যে, তারা যেন বাতাসে মিলিয়ে গেছে। বুঝতেই পারছি, এরাই তবে এতদিন ধরে মানুষ মেরে তাদের গয়নাগাটি টাকা সব লুট করে ওই ওই তোর বাড়িতে লুকিয়ে রাখতো। আজও নিশ্চয়ই সেটাই করতে গেছিল। আর তখনই মালের বকরা নিয়ে ঝামেলা হয়, আর ওই বেটা ওর দোষর ওই ছেলেটাকে খুন করে। তোদের মনোহরদাকে এরাই মেরেছে। আজ হাতে পেলাম বেটাকে, একদম ঠিক সময় আমরা এখানে এসে পড়েছিলাম বলে। তবে তোকে খালি বলে পুলিশ নাকি কাজই করে না। এই ডাক বাংলো মোড়ের এই এত বড় রহস্য যখন সমাধান করে দিলাম, হ্যাঁ বললেই হলো আমি হলাম বলাই দারোগা, কি বুঝলে? সৌরেন বুঝে গেল এতদিন ধরে যত মানুষ নিখোঁজ হয়েছে সব দোষ পুলিশ তার ঘাড়ে চাপিয়ে দিতে চায়। সেই বুড়ি আর তার ছেলের প্রেতাত্মার কথা কেউই বিশ্বাস করবে না। এমন সময় একটা আলো যেন ঝিলিক দিয়ে এসে পড়লো তার চোখে। সৌরেন চমকে সেদিকে তাকালো। দারোগার হাতে সেই সোনার চেনটা টর্চের আলোয় চমকে চমকে চারিদিকে আলো ছড়াচ্ছে। আজ রাতে ঘটে যাওয়া সব ঘটনার মিলে যে ওই সোনার চেনটা, এই কথা মনে হতেই চোখ বুজে ফেললো সে। একটা ঠান্ডা বাতাস আর পচা গন্ধ তার নাকের উপর দিয়ে বয়ে গেল।